নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশে আবহাওয়া কেমন পরিবর্তন হয়ে গেছে না? হঠাৎ শুদ্ধ বাতাস বইছে, বাতাসে শিশের ভাগ কমে গেছে, অক্সিজেনের মাত্রা বেড়ে গেছে, বুক ভরে শ্বাস নিতে পারছেন, উন্মুক্তভাবে কথা বলতে পারছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত হয়ে গেছে, বিচার বহির্ভূত, এখন আর খুন জখম হয় না, কেউ গায়েব হয় না, বিদ্যালয় বিশ্ববিদ্যালয় সব সুস্থিরভাবে চলছে, সবকিছু কেমন বদলে গেছে। কিন্তু এই বদলানোর মাঝে না মাঝে মাঝে চোখটা কটকটায় কেন? যখন ওই পদ্মা ব্রিজের ছবি দেখি, যখন ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখি, বড় বড় ফ্লাইওভার দেখি, স্কাই স্ক্র্যাপার বিল্ডিং দেখি, এত এত শত শত গার্মেন্টস কারখানা, 12 বিলিয়ন 14 বিলিয়ন ডলারের এক্সপোর্ট দেখি, সারা বিশ্বে চমকে দেওয়ার মতো উন্নতি দেখি, সেই দৃশ্যগুলো একটা বাটন প্রেসে কেউ অদৃশ্য করে দিয়েছে। আমাদের এখানে যে পিসি সরকার ছিলেন না, ম্যাজিস্ট্রিয়ান পিসি সরকার, জুনিয়র সিনিয়র দুজনে, আজ তো তাজমহল হাফিস করে দিতেন চোখের সামনে, ভোজবাজির মতো। দর্শক গালে হাঁ করে বসতাম, গালে হাত দিয়ে হাঁ করে বসতাম। তারই তাজ্জব ব্যাপার, আজ তো তাজমহল গায়েব, আজ তো ট্রেন গায়েব করে দিলেন। তেমনি বর্তমান সরকার যিনি আছেন প্রধান, তিনি বলেছেন যে ছাত্ররা বাটন পুশ করে 71-এর পর থেকে সমস্ত ইতিহাস হাফিজ করে দিয়েছে। কিছু ইতিহাস হাফিজ করলে কি হবে? যেগুলো জল জ্যান্ত ঘুরে বেড়াচ্ছে তাদের হাফিজ করবেন কি করে? যে স্থপতিগুলো হয়ে রয়েছে তাদের হাফিজ করবেন কি করে? এই যে দ্বিতীয় স্বাধীনতা আনতে গিয়ে এই যে কঙ্কাল সার যত আপনার ফ্যাক্টরিগুলো রয়েছে, সমস্ত বাড়ি ঘরগুলো রয়েছে কঙ্কাল সার, এই যে শত হাজারে হাজারে লাখে লাখে শ্রমিক বেকার হয়ে গিয়েছে, কেউ এই দ্বিতীয় স্বাধীনতার অংশ নিতে গিয়ে তার চোখ চলে গিয়েছে, তার অঙ্গহানি হয়েছে, এদের হাফিজ করবেন কি করে? এরা তো প্রতি মুহূর্তে কানের কাছে ফিস 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 করবে, আমাদের অস্তিত্ব আছে, আমরা বেঁচে আছি, এদের তো হাফিজ করতে পারবেন না। স্বাধীনতাকে কি অস্বীকার করা যায়? 71-এর পর থেকে 2024 অব্দি এত বছরের স্বাধীনতাকে পুশ বাটন সিস্টেমে আপনি হাফিজ করে দেওয়ার চেষ্টা করলেন। সারা পৃথিবী জুড়ে এখন এই পুশ বাটন সিস্টেম, বাটন প্রেস বলা যায়, বাটন প্রেস সিস্টেম এখন সারা পৃথিবী জুড়ে আলোচনার বিষয় হয়ে গেছে, সর্বত্র আলোচনা হচ্ছে। বিদেশি চ্যানেলগুলো খুলে দেখুন, যারা যারা বিদেশি চ্যানেল দেখেন না, একটু ফক্স টিভি, সিএনবিসি, আর টিভি, যে রাশিয়ান টিভি, আর টিভি, সেগুলো খুলে দেখেন। বিশেষ করে সিএনএন যে অনুষ্ঠানটা করেছে, অনুষ্ঠানটা তো কান পাততে পারবেন না মশাই, কান পাততে পারবেন না। ও তো আবার আমেরিকান চ্যানেল, তা সত্ত্বেও সেই চ্যানেল একদম প্রচন্ড বিরোধিতা করছে। ইতিহাস কখনো পাল্টানো যায়? তারা বলছে আমেরিকার ইতিহাস আমরা পাল্টে দিতে পারবো? আমরা যারা ভারতবর্ষে বাস করি, আমরা আমাদের ইতিহাস পাল্টে দিতে পারবো? আসলে গণতন্ত্র যে দেশে রয়েছে না, সেই দেশে কোনো কিছু বদল হয় না। ইউরোপিয়ান কান্ট্রিকে আমাদের কথা ছেড়ে দিন, ইউরোপিয়ান কান্ট্রি যাদেরকে আপনারা এবং আমরা দিনরাত গালাগাল করি, আপনারা কেন, আমরাও গালাগাল করি তাই দাদাগিরির জন্য, কিন্তু তাদের ওখানে যে গণতন্ত্র রয়েছে না, আপনাদের ওখানে সেটা নেই।
এই যে মুক্তভাবে কথা বলার স্বাধীনতা আগে ছিল না, এখন খুব এসছে। এখন কেউ ফেসবুকে লিখতে গেলে 10 বার ওই ব্যাকস্পেস মারবে যে এটা লিখবো, লিখলে পরে তো ডিজিএফআই না কি আছে আপনাদের তুলে নিয়ে চলে যাবে, তখন কি হবে? কিন্তু এই যে যারা আমাদের এত মেধার বন্যা দেখেছিলাম না, এই মানে এই সমস্ত 5ই আগস্টের আগে পর্যন্ত কত মেধা গিজ 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 করছে। বাংলাদেশে এত মেধা তো খুঁজে পায়নি, তো পৃথিবীর কোথাও আছে জানা যেত না বাংলাদেশে না দেখলে। সেই মেধাদের চরিত্র দেখে, তাদের কাজ দেখে সারা পৃথিবী এখন গালে হাত দিয়ে ওই পিসি সরকারের দর্শকের মতো তারাও বসে আছে। বাপরে! কিন্তু আসল মেধা কোথায় জানেন? আসল মেধা হচ্ছে যে এক কলমের খোঁচায় যারা পৃথিবীকে বদলে দিতে পারে, যারা পৃথিবী 4 কলম লাইন লিখে যারা পৃথিবীর কাছে একটা উদাহরণ হয়ে যেতে পারেন, তেমনই একজন নারী বাংলাদেশের নারী ছিলেন। তার নাম হচ্ছে তসলিমা নাসরিন। তিনি দেশে থাকতে পারেননি। আমাদের দুর্ভাগ্য, আমরা বাংলাদেশের মানুষের কাছে বারবার আমি ক্ষমা চেয়েছি যে আমরা ভারতবর্ষ তাকে ধরে রাখতে পারিনি প্রথম দিকে। কারণ এখানে আমাদের উগ্রবাদী যারা মুসলিম রয়েছে তারা এখানে প্রচন্ড রকম বিক্ষোভ দেখায় এবং তৎকালীন আমাদের বামফ্রন্ট সরকার তাদের সামনে মাথা নিচু করে ফেলেছিল। এখন যদি সরকার হতো তাহলে নিশ্চয়ই মাথা নিচু করতেন না, কেউ করতেন না। কংগ্রেস সরকারও মেনে নিয়েছিল, বামফ্রন্ট সরকারও মেনে নিয়েছিল, তাকে আমরা নাগরিকত্ব দিতে পারিনি। এখন এই কলমের খোঁচায় এখন সরকারের গোড়া শুদ্ধ নড়ে গেছে একটি মেয়ের একটি পোস্ট। তার নাম হচ্ছে তাপসী তাবাসসুম উর্মি। তিনি একটা পোস্ট লিখেছিলেন। পোস্টটা হচ্ছে, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটন পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটন ক্লিক করে দেশের সব অতীত মুছে ফেলেছেন তিনি। এতই সহজ? কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। তবে একটা বিষয়ে আপনাকে ধন্যবাদ জানাতেই হয়, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আপনাদের এই স্লোগানটা যে অক্ষরে অক্ষরে সত্য ছিল, এটা এত অল্প সময়ের মধ্যে, দিনের মধ্যে আলোর মতো পরিষ্কার করে দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পোস্টটা লেখার পরেতে তিনি সরকারের বিরাগ ভাজন হয়ে গেলেন। কেন? কথা বলার স্বাধীনতা পাচ্ছিলেন না। এখন তো কথা বলার স্বাধীনতা আপনারা এনে দিয়েছেন, তাহলে কেন উনি বলতে পারবেন না? তাহলে উনি যদি কথা বলার স্বাধীনতা যদি সত্যিই এসে থাকে, তাহলে ওনার বক্তব্যকে তো সম্মান জানানো উচিত আপনাদের। কিন্তু সম্মান তো আপনারা জানাননি। আপনারা উল্টে তাকে প্রথমে কি করলেন? প্রথমে তাকে ওএসডি করলেন। আমাদের এখানে, আমাদের দেশে ওএসডি হচ্ছে অফিসার অন স্পেশাল ডিউটি। আমাদের এখানে যে চিফ মিনিস্টারের ওখানে, প্রাইম মিনিস্টারের ওখানে যারা বিশেষভাবে নিযুক্ত হয় তাদেরকে অফিসার অন স্পেশাল ডিউটি বলা হয়। কিন্তু আপনাদের ওখানে ওএসডি মানে আমি যেটা শুনেছি সেটা হচ্ছে একটা পানিশমেন্ট পোস্টিং। প্রথমে ওএসডি করা হলো, তারপর তাকে পাঠিয়ে দেওয়া একদম করা হলো, বরখাস্ত করা হলো। এবার বরখাস্ত হলেন সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি। সরকারকে সাংবিধানিকভাবে ভিত্তিহীন বলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ওএসডি। ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে এবার বরখাস্ত। বিবিসি বাংলা লিখছে, ওএসডির পর এবার সাময়িক বরখাস্ত হলেন ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। বিস্তারিত কমেন্টে সারা পৃথিবী জুড়ে বিবিসি অব্দি খবর পৌঁছে গেছে আপনারা যা করেছেন। যুগান্তকার, মানে আপনার দেশের মিডিয়া তো করছে, মিডিয়া তার ধর্ম পালন করছে, কিন্তু আপনারা সরকার যা ধর্মটা পালন করেছেন না, পুরো একেবারে মানে পুরো চোনা ফেলে দিয়েছেন মশাই। তার যে বরখাস্তের চিঠি, সেটাও আমার কাছে
হোয়াটসঅ্যাপে চলে এসছে। আমার অনেক বন্ধু বান্ধব আছে ওখানে যারা আমাকে সাহায্য করেন। এই উর্মির সম্পর্কে যা জানতে পারলাম তা হচ্ছে তাপসী তাবাসসুম উর্মি, তার বাবার নাম হচ্ছে ইসমাইল হোসেন, আনন্দমোহন কলেজের অবসরপ্রাপ্ত ইংরেজি শিক্ষক বাবা। মা নাসরিন আক্তার মুক্তাগাছা সরকারি কলেজের টিচার। সিলেট শাহজাহান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স পাশ করে 1.5 বছর আগে বিসিএস ক্যাডার হয়েছেন। তার স্বামীও কম্পিউটার সায়েন্স থেকে পাশ করেছে, তবে বাইরে থাকেন। পূর্বতলা শহরতল ইউনিয়নের নাসিবপুর বাড়ি, বড় হয়েছে ময়মনসিংহ, বাসা পুলিশ লাইন। এটা হচ্ছে তার ব্যক্তিগত পরিচয়। আসলে মা বাবার যে রক্তটা না, সেই রক্তটা ধমনীতে বইছে। আমাদের এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে শিক্ষিত মা তার সন্তানকে কখনো অশিক্ষিত রাখবে না। শিক্ষিত বাবা মায়ের সন্তান, সে তো শিক্ষা হবেই, তার ধমনীতে অন্য রক্ত বইছে। এটাই হলো আসল মেধা। এই মেধা 4টে কলমের খোঁচা দিয়ে সরকারের ঘোড়া নাড়িয়ে দিয়েছে সারা পৃথিবী জুড়ে। এখন এই মহিলা কিন্তু আলোচিত। এখন এনার কপালে তসলিমা নাসরিনের মতো অবস্থা হতে পারে কিনা সে নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তবে এসব কথা ঠিক, এ ব্যাপারে আমি গ্যারান্টি দিতে পারি যে আজ যদি তসলিমা নাসরিন এই অবস্থায় থাকতেন, আর আজকে যদি বিজেপি সরকার যদি কেন্দ্রে থাকতেন, তাহলে কিন্তু তসলিমা নাসরিনকে দুবার ভাবতে হতো না, ওনাকে কিন্তু এখানে নাগরিকত্ব দেওয়া হতো। ভবিষ্যতে যদি এই মহিলা যদি রাজনৈতিক আশ্রয় চান ভারতবর্ষে, ভারত সরকার কিন্তু দুবার ভাববে না। কারণ ভারত সরকার হচ্ছে সততার পক্ষে, বিজেপি সরকার হচ্ছে সততার পক্ষে। সব সময় হচ্ছে যে ঠিক, যে সত্যি কথা বলছে তার পক্ষে। আমাদের দেশেও বিজেপি বিরোধী নেই, আছে, 100 বার আছে। কিন্তু কোনো বিষয়ে না, যখন সরকারের আভ্যন্তরীণ বিষয়ে, দেশের আভ্যন্তরীণ বিষয় এসে যায়, তখন সব কিন্তু এক কাট্টা হয়ে যায়। আজকে যদি এই মহিলা এসে আমাদের বলেন না যে আমাকে ভারতীয় নাগরিক হিসেবে, আমাকে শরণার্থী হিসেবে আমাকে ঠাঁই দিন, কোন দল কিন্তু না করবে না। ভারতবর্ষের এটি হচ্ছে কালচার। একটা দল, আমি সরকারের কেউ না, শুনুন, আমি সরকারের কেউ না, সরকারের সঙ্গে আমার বিন্দু মাত্র কোনো সম্পর্ক নেই। আমি বিজেপিও সাপোর্টার না, আমি কারোর সাপোর্টার না। বিজেপি দোষ করলে আমি বিজেপির গালাগাল করে আমি ভিডিও পোস্ট করি, যদিও সেটা কম হয়, কারণ সেরকম আমি কোনো ইস্যু খুঁজে পাই না। তা এখন যা অবস্থা, এখন এই পুশ বাটন করতে গিয়ে এখন যদি আমাদের উল্টে ফ্ল্যাশ বাটন হয়ে যায়, আমার তো চিন্তা সেইখানে। পুশ বাটন করতে গিয়ে ফ্ল্যাশ বাটন হয়ে গেল, তাহলে দেখা যাচ্ছে সব গন্ডগোল হয়ে গেছে। তবে হ্যাঁ, আমি আবার বলবো, সমস্ত ভারতবাসীর পক্ষ থেকে, প্রত্যেকের পক্ষ থেকে আমি তরুণ ঘোষ বলছি, মা তুঝে সালাম। সবাই ভালো থাকবেন, নমস্কার।